জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। সকাল 10:30টার কিছুক্ষণ পর দেশের মাটি স্পর্শ করেন তিনি। সঙ্গী 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাদের অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। এ সময় হুইল চেয়ারে বসে খালেদা জিয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে। বিমানবন্দরের বাইরে ততক্ষণে দল নেত্রীকে অভ্যর্থনা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। বেলা 11:15টার দিকে খালেদা জিয়াকে বহনকারী একটি সাদা গাড়ি বিমানবন্দর থেকে বের হয় গুলশানের বাসা ফিরোজার দিকে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান খালেদা জিয়া। ফিরোজায় উঠলেও জোবাইদা রহমান উঠবেন ধানমন্ডির মাহবুব ভবনে। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পথে পথে ছিল নেতাকর্মীদের ঢল। জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাড়িবহরের সঙ্গে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয় বেলা 11টার দিকে। দুপুর 1:30টার দিকে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করে আর্মি স্টেডিয়াম। জনভোগান্তি এড়াতে নির্ধারিত পথ নকশা অনুযায়ী ফিরোজায় না এসে নৌবাহিনী সদর দপ্তর দিয়ে গুলশানে নিজ বাসভবনে পৌঁছান বেগম খালেদা জিয়া। প্রাণপ্রিয় ম্যাডাম, আমাদের মা এত এই 17 বছর ধরে সে নির্যাতিত হয়েছে, এখন সে এই 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমাদের মনে অনেক অনেক আনন্দ। এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যার অবস্থান আছে মা হিসাবে, এবং যাদের কারণে আমরা এদেশে গণতন্ত্র ফিরে পেয়েছি, তাকে আমরা তার হায়াতরে আল্লাহ দীর্ঘায়ু করুক, এবং উনার কাছ থেকে আমরা জীবনে যাতে শিক্ষা নেই এদেশের মাটি এবং মানুষের জন্য। সারা বাংলাদেশের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জন্য যে আন্দোলন, যে কর্মসূচি ঘোষণা করবেন, উনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করে তুলব। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটা পরিচালনা করুক সুন্দর, এটাই আমার আশা প্রত্যাশা। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনের এখনকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, নেতাকর্মীরা কি এখনো বাসভবনের সামনে ভিড় করে আছেন কিনা জানাবেন। আনুমান আমরা দেখছি বেগম খালেদা জিয়ার যে গুলশানের যে বাসা ফিরোজা, সেখানে কিন্তু এখনো কিছু কিছু নেতাকর্মী এখানে ভিড় করছেন আছেন, এবং তারা দলীয় পতাকা, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ তারা কিন্তু এখানে অনেকেই রয়েছেন। তবে সেটি আমরা যেমনটা সকাল থেকে এখানে নেতাকর্মীদের যেমন ভিড় ছিল, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে এখন অনেকটাই একেবারে কমে গিয়েছে। আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন এখানে 1:25 মিনিটে, দুপুর 1:25 মিনিটে যখন এখানে পৌঁছান, তখন কিন্তু নেতাকর্মীরা রাস্তার দুপাশে তারা তাদের প্রিয় নেত্রীকে দেখবার জন্য, এক পলক দেখবার জন্য কিন্তু এখানে ভিড় করেছেন। এবং দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিয়ে এসে যখন তিনি দেশে ফিরলেন, তখন কিন্তু তাকে এভাবে করেই নেতাকর্মীরা এখানে স্বাগত জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় গিয়েও দেখা করেছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানি যে ডাক্তার AJM জাহিদ হোসেন, তার সঙ্গে কিন্তু গণমাধ্যমের কর্মীদের কথা হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক এবং মানসিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এখন তিনি বিশ্রাম নিচ্ছেন। এর ফলে আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের যে ভিড় ছিল এখানে, নেতাকর্মীরা কিন্তু এখন অনেকটাই এখানে সেই ভিড়টা কমিয়েছে, এবং এখনো তারপরেও কেউ কেউ আছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই ফিরোজা বাসাকে কেন্দ্র করে এই বাসা এবং এর আশপাশের সড়কগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এবং সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব বাহিনীরা রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং তারা তাদের নজরদারি টহল কিন্তু তারা এখানে অব্যাহত রেখেছেন। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে
বিএনপির যে নেতারা তারা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্য মতভেদ তৈরি হয়েছিল, সেটি বেগম খালেদা জিয়ার মতো একজন নেতা যখন দেশে ফিরে এসেছেন, এখন কিন্তু সেই ঐক্য আবার নতুন করে তৈরি হবে বলেই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আরো একটি বিষয় এখানে বলতেই হয়, আমরা যেমনটি দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন বিগত সরকারের সময় নানা রকম জেল জুলুম অত্যাচারে ছিলেন এবং তিনি কিন্তু নানাভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার জন্য কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এরপরে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে গিয়ে চিকিৎসার জন্য কিন্তু তিনি যেতে পারেন। লন্ডনে তিনি চিকিৎসা নেন এবং সেখানে তারেক রহমান নিজের ছেলের বাসায় কিন্তু তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। এবং এরপরে আমরা যেটি দেখেছি যে সবশেষ গত কাল আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন ঢাকার উদ্দেশ্যে এবং আজ সকাল 10:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে 11টার পরে কিন্তু তিনি এই ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন এবং তাকে নেতাকর্মীরা নানাভাবে শুভেচ্ছা জানান সড়কের দুপাশ জুড়ে। তো সেই নেতাকর্মীদের ভিড় কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে এই ফিরোজার বাসার সামনে। তো এই ছিল নোমান আমার কাছে বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে সবশেষ তথ্য। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে একটা আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে, তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি, সেই আহ্বান আমরা জানাচ্ছি। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটাই স্থিতিশীল আর অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমান, বিষয়টি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা, বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন, ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। খালেদা জিয়ার দেশে ফেরার রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা। এছাড়া দলও আরও সুসংগঠিত করবে বলে আশা বিএনপি নেতাদের। যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপসীর নেত্রী, তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম, সেটা বলে প্রকাশ করা যাবে না। গণতন্ত্রের নেত্রী, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র,
সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। ওনার নেতৃত্বে এখন বাংলাদেশে বিএনপি সুসংগঠিত, শক্তিশালী। ইনশাল্লাহ ওনার নেতৃত্বের প্রতি বাংলাদেশ আস্থা রেখেছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে। বিতর্কিত 9টি ধারা বাতিল করে সাইবার সিকিউরিটি আইন সংশোধনের অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে সরকার কন্টেন্ট অপসারণ করতে চাইলে আদালতের আশ্রয় নিতে পারবে। এছাড়া সভায় এবার ঈদ উল আজহায় 5 থেকে 14 জুন টানা 10 দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটির আগে 17 ও 24 মে শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদ উল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদ উল আজহার ছুটি হবে 10 দিন। ভোটারের বয়স 16 ও প্রার্থীর বয়স 23 করার পক্ষে মত দিয়েছে এনসিপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া যাবে বলেও মত তাদের। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে দলটি বেশ কিছু প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে কমিশনের ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্তে সমর্থন রয়েছে জাতীয় নাগরিক পার্টির। বেলা 10:30টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত্য কমিশনকে হস্তান্তর করে জাতীয় নাগরিক পার্টি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে ভোটদানের অধিকার, নির্বাচন কমিশনের জবাবদিহিতা, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান সহ বেশ কিছু বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রস্তাব দেয়। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে না হলেও অন্তত গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয়, এইটা নিয়ে আলোচনা চলছে। নিয়মিত এবং অনিয়মিত 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালির সাথে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন বাড়াতে এই প্রথম 2 দেশের মধ্যে কোনো সমঝোতা স্মারক সই হলো। ইতালির ভিসা সহজ করা, চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।
আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব, আমরা রেগুলার যোগাযোগ রাখব। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই, এটা একটা মডালিটিস অফ দ্য এগ্রিমেন্ট, এখানে খুব ডিটেল কোনো কিছু থাকে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি শুনানিতে 4টি আইনি যুক্তিতে জামাত নেতার শাস্তি থেকে খালাস চান। শিশির মনির বলেন, জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। মুক্তিযুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় 90 ভাগ শেষ হয়ে গেছে। বাকি 10 ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে 1 নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার চেম্বার বিচারপতি রেজাউল করিম এই আদেশ দেন। এর আগে 30 এপ্রিল চিন্ময় কৃষ্ণকে জামিন দেয় হাইকোর্ট। সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে করা আরও 4টি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। তবে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে যুক্ত হয় আসামি চিন্ময় দাস। আদালতের তদন্ত কর্মকর্তা জানান, গেল বছরের 26 নভেম্বর চিন্ময়কে জেল হাজতে নেওয়ার সময় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে প্রাথমিক তদন্তে এসব কর্মকাণ্ডে চিন্ময়ের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে চিন্ময় দাসের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া আসাদ ও মহসিন নামে 2 জনকে খালাস দেওয়া হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ 4 এর বিচারক 5 আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। আলোচিত এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি হাসান পলাতক রয়েছে। সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন হকার জুবায়ের পরিবার। 2021 সালের 14 অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় দোকান বসানোকে কেন্দ্র করে জুবায়েরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 7ম দিনের সাক্ষী শুনানি হয়নি। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের 2 জন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 7ম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের 2 জন চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের জন্য তলব করা হয়। এর আগে 2 বার তলব করার পরও চিকিৎসকরা আদালতে উপস্থিত হননি। এই ঘটনায় এখন পর্যন্ত 37 জনের মধ্যে 27 জনের সাক্ষী গ্রহণ করেছে আদালত। এর আগে সকালে প্রধান অভিযুক্ত হিঠু শেখ সহ সকল আসামিদের আদালতে আজ হাজির করা হয়। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবেশের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা জানান। দেশের শিল্প কলকারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে। এই সরকারের নেওয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। দুপুর 12:30টার বিশ্ববিদ্যালয়ের নিচ তলায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের অফিস কক্ষের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনায় বসেনি। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন শিক্ষার্থীরা। অবস্থান নেন ভিসির বাসভবনের সামনে। কফিন মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। আমাদের যে কাছে মেইন দাবি বিশ্ববিদ্যালয় বিসির কাছে এবং প্রক্টরদের কাছে, ট্রেজারদের কাছে, তারা আমাদের কাছে সরাসরি মাঠ পর্যায়ে আসছে না, আমাদের দাবি দেওয়ার মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছে না। তারা প্রতিবারই আশ্বাস দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। সকল প্রশাসনিক ভবন, সকল প্রশাসনিক অফিসকে অনতিবিলম্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে আজকে। সবাই সর্বসম্মতিক্রমে একাডেমিক শাটডাউনের এরপরে যদি একাডেমিক শাটডাউনে এই ভিসি পতন না ঘটে, তখন আমরা আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা দেবো ইনশাল্লাহ। শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশালের নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। পাশাপাশি একজন শিক্ষককে লাঞ্ছিত করার দাবিও করেন তারা। শিক্ষক মোতায়েন করতে হবে, বিএসসিদের মূল্যায়ন করতে হবে, ইন্টার্ন ভাতা 20,000 টাকা করতে হবে এবং আমাদের সাথে ডিপ্লোমারা মাস্টার্স করার পর যাতে আমাদের সমমান হয় সেটাও আমাদের দেখতে হবে। সকল শিক্ষকদের উপস্থিতিতে আমাদের মেয়েদের উপরে তরিশাবল নিয়ে গায়ের উপরে পাড়া দিয়ে তাদেরকে 2-3 জনকে আহত করেছে। ওরা তখন মারমুখী হয়ে ওই টিচারের উপর গায়ে হাত দিয়েছে। ইভেন অ্যাট দ্য মোমেন্ট একটা পোস্ট বেসিকের যে স্টুডেন্ট, ও ওখানে যাওয়ার সাথে সাথে ওকে কলার ধরে ওকে অ্যাসাল্ট করা হয়েছে। কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেল ক্রসিংয়ে এই বিক্ষোভ শুরু হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে 2 ঘন্টা পর সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে রেলপথ থেকে সরে যান তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। গেল 4 মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কর্মরত 174 জন উপসহকারী কৃষি কর্মকর্তা সমমানের কর্মকর্তাকে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তায় পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এই প্রজ্ঞাপন বাতিল সহ ডিএই ও বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে কৃষিবিদদের জন্য 10ম গ্রেড উন্মুক্ত করা, 9ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত রিভিজিট ও পদ বৃদ্ধি করা সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। 6 দফা দাবিতে মূলত আজকে মানববন্ধন করেছি এবং 6 দফা দাবির আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে আমাদের 9ম গ্রেডে পদসংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের মতো মেধাবী স্টুডেন্টরা কেন ডিপ্লোমাধারীদের জন্য পদ পাবে না? ডিপ্লোমাধারীরা যেখানে এসএসসি শেষ করে, যেখানে ওদের হচ্ছে এইচএসসি দেওয়ার মতো সক্ষমতা নাই, ওরা হচ্ছে সেজন্য ডিপ্লোমা কলেজে ভর্তি হয়, সেখানে ওরা কিভাবে 10ম গ্রেডে আসার দাবি জানায়? চট্টগ্রামে স্কুল কলেজের জন্য বরাদ্দ জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে কল্পলোক আবাসিকের খেলার মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কল্পলোক আবাসিক স্কুল কলেজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে
মানববন্ধনে অংশ নেন স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা। এ সময় বক্তারা অভিযোগ করেন 2 একর জমি স্কুল, কলেজ ও খেলার মাঠের জন্য বরাদ্দ থাকলেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের প্রতিষ্ঠানের নামে সেই জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। সেখানে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা, অথচ এলাকায় নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান 2006 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্লট বুঝিয়ে দিলেও এখনও স্কুল কলেজ নির্মাণ হয়নি। বর্তমানে এখানে বসবাস করছে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ। দ্রুত দখলমুক্ত করে সরকারিভাবে স্কুল কলেজ নির্মাণের দাবিও জানান তারা। কেবল আইনের প্রয়োগ নয়, বরং দুর্যোগ মোকাবেলায় কাঠামোগত দিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ভূমিকম্প ও অগ্নিঝুঁকিতে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। উপদেষ্টা বলেন, কাঠামোগত নজরদারি বাড়িয়ে সেবা সংশ্লিষ্ট সব বিভাগকে একসাথে কাজ করতে হবে। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, ঢাকা শহরের সব সেবার জন্য একক কর্তৃপক্ষ দরকার। এক ছাদের নিচে সব সেবা আনতে পারলে ঢাকার উন্নয়ন সম্ভব। এছাড়াও সব পর্যায়ে আরবান ডিজাস্টার ল্যাব গঠনেরও তাগিদ দেন তিনি। সেমিনারে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, সচিব নজরুল ইসলাম, রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠা ও সব পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ডিজিটাল অনুমোদন প্রক্রিয়া আরো জোরালো করার ব্যবস্থা করা, এবং ফাইনালি যেটা হচ্ছে ভবন মালিক, ঠিকাদার, শ্রমিক সবার মধ্যে সচেতনতা আর নিয়মিত প্রশিক্ষণের ব্যাপারটা নিশ্চিত করা। আমরা চাই ভবিষ্যতের শহর হবে এমন যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। এবং দুর্যোগ তো এটা আমাদের কিছু করার নাই, হবে, এবং সেটা যেন সহনশীল হয়, যেন সেই জায়গায় দৃঢ়ভাবে এবং দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত এমনভাবে কাঠামোটা তৈরি করা। নাটোরে একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে আগুন লেগে বেশ কিছু পণ্য পুড়ে গেছে। ভোর 5টার দিকে শহরের কানাইখালী এলাকার ওয়ালটন প্লাজায় এই আগুন লাগে। স্থানীয়রা জানান, শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য নষ্ট হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক আক্তার হামিদ। ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। আগে প্রতিদিন এই পথে 500 থেকে 600 যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে 100-তে। এতে আগে এই ইমিগ্রেশন চেকপোস্ট থেকে প্রতিদিন 2 থেকে 2.5 লাখ টাকা রাজস্ব আয় হলেও বর্তমানে নেমে এসেছে 50 থেকে 60 হাজারে। এছাড়া ভাটা পড়েছে ইমিগ্রেশনের শ্রমিকদের আয়ে। চাঁদপুরে কৃষক ও অটো রাইস মিল মালিকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সকালে চাঁদপুর জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনের প্রথম দিনে একটি মিল থেকে চাল সংগ্রহ করা হয়। আগামী 31 আগস্ট পর্যন্ত জেলার 13টি অটো রাইস মিল থেকে সংগ্রহ করা হবে এসব ধান চাল। চলতি মৌসুমে জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,131 টন ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 428 টন। এবছর প্রতি কেজি চাল 49 টাকা ও ধান প্রতি কেজি 36 টাকা নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের আক্রমণ ঠেকাতে বুধবার ভারত জুড়ে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। 1971 সালের পর এই প্রথম রাজ্যগুলোর প্রতি কেন্দ্রের এমন নির্দেশ, যেখানে বলা হয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পাকিস্তানের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষার প্রশিক্ষণ দিতে এবং সে সময় জরুরি সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করতে। এদিকে ভারত পাকিস্তান চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুই দেশকেই সংযত আচরণ করতে হবে। পেহেলগামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সিন্ধু চুক্তি নিয়ে ভারতের একতরফা পদক্ষেপ এবং পাকিস্তানের উপর দোষ চাপানোর জন্য দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এদিকে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
সোমবার একযোগে গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে নিহত হয়েছেন 54 ফিলিস্তিনি। উপত্যকাটিতে সামরিক অভিযান কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজা থেকে প্রায় 20 লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে যাবে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথির মিসাইল হামলার প্রতিবাদে 30টি যুদ্ধবিমান নিয়ে ইয়েমেনের হুদাইদা বন্দরে ভয়াবহ হামলা করেছে তেল আবিব। এছাড়া হিজবুল্লাহ অস্ত্র ভান্ডার লক্ষ্য করে লেবাননেও অভিযান চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের বিনিময়ে $1000 ও বিনামূল্যে ফ্লাইট টিকিট প্রদানের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের দাবি, প্রতি অভিবাসীকে আটক থেকে নির্বাসন পর্যন্ত খরচ গড়ে $17,000-এর বেশি। এই প্রক্রিয়া ব্যয় কমতে পারে 10 গুণ পর্যন্ত। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় 6 দশক পর পুনরায় কুখ্যাত আলকাত্রাজ কারাগার চালুর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্গম অবস্থানের কারণে সাধারণ কারাগারের চেয়ে আলকাত্রাজ পরিচালনায় মার্কিন প্রশাসনকে গুনতে হচ্ছিল 3 গুণ বেশি অর্থ। এজন্য 1963 সালে বন্ধের পর কারাগারটি ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। এদিকে কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে সামরিক বাহিনী থেকে 20% 4 তারকা জেনারেল কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুল্কসহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। মার্ক কার্নির সফর সঙ্গী হিসেবে আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা মন্ত্রী। বাণিজ্য যুদ্ধ কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য ঘোষণার মধ্যেই হোয়াইট হাউসে বৈঠক করবেন তারা। এসব বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি কার্যকর চুক্তির বিষয়ে আশাবাদী কানাডার প্রধানমন্ত্রী। গেল 28 মার্চ 2 নেতার ফোন আলাপের পর বৈঠকের বিষয়ে একমত হন ট্রাম্প ও কার্নি। শুল্কের অবসান ও বাণিজ্য বৃদ্ধিতে এই আলোচনা কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন কানাডিয়ানরা। নির্বাচনে জয়লাভের মাত্র 1 সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবার খেলার খবর। ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। 21 মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজরা। এরপর ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে 29 মে। এরপর ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচের আরেকটি টি20 সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা। 6 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। চোটের কারণে ছিটকে পড়া 2 পেসার ম্যাথিউ ফোর্ড ও সামার জোসেফ ফিরেছেন দলে। এছাড়া জায়গা পেয়েছেন 18 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার জুয়েল এন্ড্রু। এই সিরিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রাভি রামপাল। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও ব্রায়ান। মেইলে মৃত্যুর হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। গেল রোববার মেইলে এমন হুমকি পান শামি। এরপরই উত্তরপ্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সোমবার এফআইআর করা হয়েছে। এফআইআর নিবন্ধন করা হয়েছে শামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে হুমকিদাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়েছে। মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে 1 কোটি রুপি দাবি করেন হুমকিদাতা। গেল মাসে ভারতের কোচ গৌতম গম্ভীরকেও মেইলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় বাংলাদেশের সামিত সোম। ক্যাভালরির হয়ে এর আগের ম্যাচে প্রথমবার সামিত নেমেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে। সেন্ট্রাল মিডিয়া সেদিন গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জয়ের দিনে তার নৈপুণ্যে মাঠে ক্যাভালরির দাপুটে পারফরমেন্সের ভিত গড়ে দিয়েছিল। আর সেই পারফরমেন্সেই সামিত জায়গা পেয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সামিত ছাড়াও ক্যাভালরির 3 তারকা আছেন একাদশে। আগের ম্যাচের 2 স্কোরার টেভিয়াস ওয়ার্সচেস্কি এবং ফ্রেজার অ্যাওয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এছাড়া আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো। 1978 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য লুইস গালফান মারা গেছেন। গেল কিছুদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্পেনের কর্দোভা শহরের হাসপাতালে ছিলেন লুইস। সেখানেই মারা যান 77 বছর বয়সী সাবেক এই ফুটবলার।
1970 সালে পেশাদার ফুটবলে পা রাখা লুইসের জাতীয় দলে অভিষেক হয় 1975 সালে। আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপ জয়ে ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই খেলোয়াড়। টুর্নামেন্টের সব ম্যাচেই খেলেছেন তিনি। 1982 সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন লুইস। সে আসরে ভালো করতে না পারলে পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই ডিফেন্ডার। 1987 সালে বিদায় বলেন পেশাদার ফুটবলকেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।